আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কবে নাগাদ নির্বাচন হবে তার দিনক্ষণ এখনই বলা যাবে না। সংস্কার এবং ভোটার তালিকা প্রণয়ন করে নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর তারা। সুপ্রিম কোর্টের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবনে যান। হাসান জাভেদের রিপোর্ট। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে অন্য 4 নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, মোহাম্মদ আব্দুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে শপথ পড়ান প্রধান বিচারপতি। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। আমাদের নিয়ত সহি, we are confident inshallah we will be able to deliver. কবে নাগাদ নির্বাচন করা হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনা হবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সিইসি। দিনক্ষণ দিয়ে তো এখন বলা যাবে না, ওই দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নিই। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে, সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। পরে 4 কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান। সেখানেও সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নতুন নির্বাচন কমিশন। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নেই সরকারের তরফ থেকে। আমাদের তো আমরা বুঝতেছি যে আমাদেরকে ফ্রিডম দেওয়া আছে, আমরা আমাদের কলিগদেরকে নিয়ে যা করার করব। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। নবগঠিত নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের দাবি পূরণে সক্ষম হবে বলে আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। আর স্বৈরশাসন থেকে গণতন্ত্রে ফিরতে দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার তাগিদ দিলেন ডক্টর মঈন খান। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে একথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সাথে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। এ সময় রোহিঙ্গা ইস্যু এবং ব্যবসা বাণিজ্য সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের। পরে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন নবগঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গে। সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ কি, কবে নির্বাচন হবে। দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে। তো আজকের শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ, ভালো মেসেজ যাবে। তবে শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে, তো সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনের জন্য। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে ডক্টর মঈন খান বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত দেশে নির্বাচন দিতে হবে। এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির 31 দফা বাস্তবায়ন হলে দেশে প্রকৃত সংস্কার হবে। 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি, সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন, যার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, এবং যেটি আজকে জনগণের 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা। বিএনপি শুধু নিজের কথা বলে তা না,
বিএনপি রাষ্ট্রের কথা বলে, আগামী দিনের কথা বলে, এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এ সময় তিনি বলেন, দেশের শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এতে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচলে স্থবিরতার সৃষ্টি হয়। আর আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নূর হোসেনের রিপোর্ট। অটোরিকশা নীতিমালা প্রণয়ন, রিকশার লাইসেন্স প্রদান সহ 12 দফা বাস্তবায়নের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এতে যোগ দেয় অটোরিকশা চালকেরা। মূল সড়কের বাইরে অলিগলিতে অটোরিকশা চালানোর অনুমতি চান তারা। আমাদেরকে রুট পারমিশন দিতে হবে, অবশ্যই লাইসেন্স দিতে হবে। আমরা এত গরিব মানুষ কি করে খামো, কিছু করার নাই, ঠিক আছে? হট করে বন্ধ হয়ে গেলে এটা তো চলে না। আমরা মনে করেন সমিতির লুন লইয়া করছি। আমরা শান্তিপূর্ণভাবে গাড়িটা চালাতে চাই এবং আমাদের একটা এরিয়া করে দেব যাতে আমরা সেই এরিয়াতে চলাচল করতে পারি। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেয়া হলে কর্মসূচি স্থগিত করে শ্রমিক ইউনিয়ন। 2 মাসের মধ্যে সব অটো চালককে লাইসেন্স প্রদানের দাবি তাদের। সরকারের 2টি উদ্যোগের কারণে আমরা আমাদের আন্দোলনটি স্থগিত করেছি এবং আমাদের কাছে এই 2টি উদ্যোগে মনে হয়েছে সরকার এই শ্রমিকদের চলাচল এবং গাড়ি চলাচলের জন্য যেই সীমাবদ্ধতা দাঁড়িয়েছে এটি নিরসনে আন্তরিকভাবেই উদ্যোগ গ্রহণ করেছে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মধ্যে আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হবে। এছাড়া ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বছিলা, যাত্রাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকেরা। এতে মোহাম্মদপুর মিরপুর সড়ক, প্রেস ক্লাব, পল্টন, সচিবালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। রাজধানী জুড়ে সৃষ্টি হয় অচলাবস্থা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। 43 থেকে 47তম বিসিএস এর মাধ্যমে ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এছাড়া উপসচিব, যুগ্ম সচিব পদে পদায়ন ও ডিসি নিয়োগে ফিট লিস্ট প্রস্তুতের কাজ দ্রুত শুরু হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। 43তম বিসিএস এ 2163 জনকে ক্যাডার এবং 642 জনকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে ফলাফল প্রকাশ করা হয় 2023 সালের 26 ডিসেম্বর। তাদের বিষয়ে অধিকতর পুলিশি তদন্ত করছে অন্তর্বর্তী সরকার, যা এ মাসেই শেষ হবে বলে সংবাদ সম্মেলনে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আবারও মৌখিক পরীক্ষা, 45তমতে লিখিত পরীক্ষার খাতা তৃতীয় আরেকজনকে দিয়ে মূল্যায়ন ও 46তম বিসিএস এর যতজন প্রিলিতে পাশ করেছে তার দ্বিগুণ সংখ্যককে লিখিত পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আর 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ হবে শীঘ্রই। সব মিলিয়ে দ্রুতই ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে নিয়োগ দিতে চায় সরকার। আমরা ইমিডিয়েট বিসিএস এ 18,149কে নিয়োগ দিতে পারবো। দীর্ঘদিন ধরে টু বি ফ্র্যাঙ্ক নিয়োগ বন্ধ। অনেকগুলো নিয়োগ আপনি পুলিশে দেখেছেন যে একেবারে বাতিল। সেই জায়গাটায় যদি ভ্যাকুয়াম না হয়, 5.5 লাখ পোস্ট খালি আছে। তার মধ্যে অন্তত বিসিএস এ যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, সবাই তো হবে না এটা জানেনি, তারপরে স্কোপটা করা হচ্ছে। এছাড়া 15 বছর ধরে বঞ্চিত থাকা যারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন তাদের অনেককে অবসরের আগে গ্রেড 1 পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বলেন, দ্রুতই উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি এবং আবারও ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরির কাজ শুরু হবে। ডিএস টু জয়েন্ট সেক্রেটারি এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে। জয়েন্ট সেক্রেটারি টু এডিশনাল সেক্রেটারি এটা একটা, আরেকটা হলো নতুন ডিসি ফিট লিস্ট, এই কাজটা শুরু হবে। বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে, এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড 1 দিয়ে বিদায়।
আয়কর বিবরণীর মতো সরকারি চাকুরিজীবীদের সম্পদের হিসেবও ৩১ আগস্টের মধ্যে জমা দিতে পারবেন বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান সচিব। আমরাও একমাত্র বাড়ানোর চিন্তা করতেছি। সর্বশেষ ডিসি নিয়োগে কোনো অনিয়ম হয়নি, যা উপদেষ্টা কমিটির প্রতিবেদনে উঠে এসেছে বলেও জানান জনপ্রশাসন সচিব। এটা মোখলিসুর রহমান তাদের টার্গেট ছিল না, তাদের টার্গেট ছিল জনপ্রশাসন সচিব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের শ্রম অধিকার উন্নয়ন, ন্যায্য মজুরি এবং শ্রমিক সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 11 দফা কর্মপরিকল্পনার সামনে রেখে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের বাজারে হারানো জিএসপি সুবিধা ফিরে পাবার জন্য এই কর্মপরিকল্পনা পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এনটিভির হেড অফ নিউজ জহিরুল আলমের সাথে একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক অগ্রাধিকারগুলো নিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রড্রিগেজ এবং শ্রম দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি। রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশা নিয়ে ঢাকায় এসেছেন উচ্চ পর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দল। শ্রম অধিকার উন্নয়নের মাধ্যমে কিভাবে লাভবান হতে পারে উভয় দেশ, এনটিভির একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে সেসব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের অংশ হিসেবে বাংলাদেশে এসেছি। আমাদের সঙ্গে আছেন বেসরকারি খাতের নেতৃবৃন্দ, আমেরিকান ব্র্যান্ডের প্রতিনিধিরা, গার্মেন্টস শ্রমিক অধিকার ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞরা। আমাদের লক্ষ্য হলো দেখানো যে মার্কিন সরকার, বেসরকারি খাত ও শ্রম সংগঠনগুলো একসঙ্গে কাজ করছে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের অধিকার রক্ষা ও মান উন্নয়নে। বাংলাদেশের রপ্তানিমুখী খাতে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দিয়েছে একগুচ্ছ সুপারিশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক স্পেশাল রিপ্রেজেন্টেটিভ কেলি ফে রড্রিগেজ এবং শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি জানান, 2013 সালে স্থগিত হয়ে যাওয়া বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি ফিরে পেতে শ্রম আইনের সংস্কার এবং ন্যায্য শ্রম পরিবেশ তৈরি করা খুবই জরুরি। মার্কিন বেসরকারি খাত শ্রমিক অধিকার স্বীকার করে। আমরা এই প্রতিনিধি দলে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করেছি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠকের জন্য নয়। আমরা তাদের কাছ থেকে ন্যায্য মূল্য প্রদান, আইন মেনে চলা এবং শ্রমিক সংগঠনের অধিকার সম্মান রক্ষার প্রতিশ্রুতি নিশ্চিত করতে চাই। মার্কিন বাণিজ্য নীতিতে শ্রমিক অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে শ্রমিকদের সংগঠনের অধিকার, সংগঠনের স্বাধীনতা এবং সরবরাহ চেইনে ন্যায্য মূল্য নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। এই মানগুলো বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে অর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা, সংগঠন করার অধিকার এবং কর্মস্থলের পরিবেশ উন্নত করার মাধ্যমে টেকসই বাণিজ্য নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রতিনিধিরা। তারা মনে করেন ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে সহিংসতা বা হয়রানি রোধে কার্যকর আইন প্রয়োগ শ্রম পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। মার্কিন সরকার 11 দফা শ্রমিক কর্মপরিকল্পনা প্রস্তাব করেছে, যা বাংলাদেশ শ্রম সংস্কারের মাধ্যমে জিএসপি পুনরুদ্ধার করতে পারে। এটি অনুমোদিত হলে বাংলাদেশ আইএলও, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করতে পারবে। পরিকল্পনার প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নযোগ্য ও কার্যকর। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ যে কোনো বাণিজ্য চুক্তিতে শক্তিশালী শ্রম সুরক্ষা থাকবেই, এ বিষয়ে আমাদের দুই দলেরই ঐক্যমত রয়েছে। শ্রমিক সংগঠনের স্বাধীনতা ও শ্রম অধিকার মানদণ্ড অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রতিটি উদ্যোগ শুধু বাংলাদেশের ভাবমূর্তি নয়, বাণিজ্য সম্পর্ক উন্নত করবে। শ্রমিক শিল্প আর উন্নয়নের এই সমন্বিত প্রয়াসে আগামী দিনের পথনির্দেশ করবে বলে মনে করেন এই দুই মার্কিন কর্মকর্তা। আর সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং শ্রমিক মালিক সকল পক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্যই তাদের এই সফর। জহিরুল আলম, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজের নেতৃত্বে একটি দল। পরে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, শ্রমিকদের পুরোপুরি ট্রেড ইউনিয়ন করার অধিকার সহ শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া 11 দফার বাস্তবায়ন হলে সে দেশের বাজারে জিএসপি ফেরত পাওয়া সহজ হবে। এছাড়া বৈঠকে শ্রমিকদের অধিকারকে আরও যুগোপযোগী করা এবং 11 দফা কর্মসূচি কত দ্রুত বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা হয়।
শ্রম অস্থিরতা নিয়ে কোনো আলোচনা হয়নি এবং ইউরোপে যেমন শুল্ক ছাড়া পণ্য রপ্তানি করা যায়, যুক্তরাষ্ট্রের কাছেও সেই সুবিধা চাওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। তবে বৈঠকে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি মেলেনি বলে জানান তিনি। ভবদহ যেন দুর্নীতিবাজ এক শ্রেণীর জনপ্রতিনিধি এবং আমলার জন্য সোনার ডিম পাড়া হাঁস। মানুষের দুর্ভোগকে পুঁজি করে এই চক্রটি হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা, যেই কারণে প্রকল্পের পর প্রকল্প হাতে নেওয়া হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। যশোরের দুঃখ হয়ে থাকছে ভবদহ। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। সাথে ছিলেন খুলনার আবু তৈয়ব এবং যশোরের সাইফুল ইসলাম সজল। ছবি তুলেছেন জামাল হোসেন। এক সময়ের ভরা নদী হরি এখন জীর্ণ শীর্ণ, সংকুচিত হতে হতে পরিণত হয়েছে নালায়। অথচ নদী খননের নামে বরাদ্দ আসে প্রতি বছরই। ভবদহের জলাবদ্ধতার মতো ফুলে ফেপে ওঠে প্রভাবশালীদের পকেট। তবে পানি কমে না ভবদহের, মানুষের দুর্ভোগ থেকে যায় আগের জায়গায়। নদী খনন ও জলাবদ্ধতা নিরসনের নাম করে গত ৮-১০ বছরেই বরাদ্দ ছিল কয়েক হাজার কোটি টাকা। কাজ হয়নি সিকি শতাংশেরও। বাকি সব টাকাই লুটে নেয় যশোর ৫ আসনের সাবেক এমপি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ঠিকাদার প্রতিষ্ঠান, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ৮০ সাল থেকে যে প্রকল্প নেওয়া হয়েছে, এই প্রকল্প জনগণের মত নিয়ে করা হয়নি। এই যে কারণে পানি উন্নয়ন বোর্ড এখানে এটাকে জিয়ে রেখে টাকা হরিলুট করেছে, লুটপাট করেছে। এই পানিবন্দীকে পুঁজি করে একটি মহল সরকারি পর্যায় থেকে বিভিন্ন সময় বিভিন্ন বরাদ্দ এনেছে এবং সেটা সঠিকভাবে তারা কাজ করেনি, তাদের পকেটস্থ করেছে। মূলত এই ভবদহর কোনো উন্নয়ন হয় নাই। আমি চাই যে যারা এই লুটপাট করেছে বিগত দিনে হাজার হাজার কোটি টাকা, এই লুটপাট যারা করেছে তাদের বিচার হোক। ১০ লাখ মানুষের ভাগ্য নিয়ে ৯/৬ এখানেই শেষ নয়। যে নদী খনন করার কথা ছিল সেখানেই গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। খুলনার ডুমুরিয়ায় নদীর সীমানার ভিতরেই তৈরি করা হয়েছে একাধিক আশ্রয়ণ প্রকল্প। এছাড়া নদীর জায়গা দখল করে ২০টির ওপর ইটভাটা স্থাপন করেছে প্রভাবশালী এক চক্র। এলাকাবাসীর অভিযোগ, ইটভাটা নিয়ন্ত্রণ করে খুলনা ৫ আসনের সাবেক এমপি, বিগত সরকারের ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার ছেলে বিশ্বজিৎ। ভুক্তভোগীরা বলছেন, ইটভাটা রক্ষায় আশ্রয়ণ প্রকল্প নিয়ে আসেন নারায়ণ চন্দ্র। সুইচ গেটের ওই পাশে যান, তাহলে দেখবেন যে ৬০ কিলোমিটার নদী আপনার ভরাট হয়ে গেছে। সেই নদীর ভিতরে ২৫টা ইটের ভাটা হয়েছে এবং 5টা সরকারি পরিকল্পনায় আশ্রয়ণ প্রকল্প হয়েছে। এটা কিভাবে হতে পারে? এটা তো একটা দুর্বৃত্ত চক্র ছাড়া, সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া লুটপাটে এটা হতে পারে না। ফলে এদিকে স্বপন ভট্টাচার্য, ওদিকে নারায়ণবাবু। ভবদহের জলাবদ্ধতা জিইয়ে রাখতে ঘের মালিকদের চক্রান্তের অভিযোগ দীর্ঘদিনের। তাদের স্বার্থ রক্ষা করতেই পানি সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব কবির বিন আনোয়ার ২০১৮ সালে ভবদহ অঞ্চলকে জলাভূমি ঘোষণা করেন বলে অভিযোগ স্থানীয়দের। টিআরএম বাতিল করে পানি নিষ্কাশনের জন্য নেওয়া হয় সেচ পাম্প প্রকল্প। আমাদের ২৭ টেবিলের পানি এই সেচ পাম্প দিয়ে যাওয়া সম্ভব না। এটা একটা ভেলকিবাজি। বড় বড় কর্তৃপক্ষ তারা লাভবান হয়। জলবদ্ধতার কারণে কিছু ঘের ব্যবসা করে, তারা পানি হলে তাদের ঘেরের ব্যবসা বাণিজ্য ভালো হয়। লোক দেখানো প্রকল্প হাতে নিয়ে বছরের পর বছর ভবদহের জলবদ্ধতা জিইয়ে রাখা হয়েছে লুটপাটের স্বার্থে। গেল ১৫ বছরে যার ফায়দা নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, পানি উন্নয়ন বোর্ড আর পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকারও বেশি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, মনিরামপুর, যশোর। কারখানা রেখে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীদের প্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাসের পর মাস বেতন না দেওয়ায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে, আর এ কারণেই কারখানাগুলো বন্ধ হয়েছে বলে মন্তব্য করেন শিল্প উপদেষ্টা। একই অনুষ্ঠানে শিল্প ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কর কাঠামো এবং ট্রেড লাইসেন্স নবায়ন নিয়ে সমস্যার কথা জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদিলুর রহমান জানান, প্রয়োজনে গ্যাস আমদানি করে কারখানাগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।